আর পুরুষ ছেলেরা তারা পেঁয়াজ খেত না। তখন একজন মা জিজ্ঞাসা করলেন, আপনি কি মাছ খেতেন? বলছে, হ্যাঁ, মাছ খুব খেতাম, এবং যখন বড় খোকা পেটে ছিল তখন আমি খুব মাছ খাইছি। বড় খোকা হয়েও কদিন মাছ খেয়েছি, বড় খোকা এক আধবার খেয়েছি বোধহয়। মা জিজ্ঞাসা করতে বলে, হ্যাঁ, ঠাকুরও খেয়েছেন, কিন্তু ঠাকুর যেদিন ছেড়ে দিলেন মাছ খাওয়া, সেদিন আমরা সবাই ছেড়ে দিলাম। কিন্তু কর্তামশাই নাছোড়বান্দা, কর্তামশাই বলতেন আমার মাছ দরকার। ওই মাতা মনেও বলতেন, আমরা করতেন মাছ না। অবশেষে ধীরে ধীরে বাড়িতে মাছ দিল। তখন শ্রী বড় মা বললেন, আমি তো কিছু কাজ জানতাম না, এই সংসারে ছোটবেলায় এসে কিছু জানতাম না, ঘরের কত পরিষ্কার ঠিক নেই, আমাকে বললো সুজি রান্না করতে। আমার একটা খুব অভ্যেস ছিল খারাপ, যে আমি না বলতাম না, না কথাটা আমার মধ্যে আসতোই না। পারবো, করব, পারি না, জানি না, এটা যেন আমার মধ্যে হতোই না। যা বলতো ঘাড়নেড়ে আমি বলতাম হ্যাঁ পারবো। আর জায়গায় করতে আমার সব না পারাগুলো সব হয়ে উঠত। আমি ফেলতাম সব জিনিসগুলো, সুজি ভাত খেয়েছি, কত জিনিস বাড়ি। আবার দাদা ভিডিওটা অফ করে দিয়ে বলুন, দাদা ভিডিওটা অফ করে দিন, অল্প ডিস্টার্ব হচ্ছে, ভিডিওটা অফ করে দিন তো দেখি ভালো হয় নাকি। হ্যাঁ, বৃষ্টি এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, গত 7 দিন ধরে বৃষ্টির জন্য নেটওয়ার্কের প্রবলেম চলছে দাদা। আচ্ছা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে। যাই হোক, তখন শ্রী বড়মা বললেন, আমি যখন এই বাড়িতে আসলাম তখন বাড়িতে হয়তো দেশলাই পাওয়া যাচ্ছে না, তা আমার দোষ। আর আমার বিরোধে অনেক লোক ছিল। ওই হরিদাসী ভট্টাচার্য মা, সে আমার খুব বিরোধ করতো। আমি রান্না মনে করে রেখে এসেছি, প্রত্যেক রান্নার মধ্যে নুন মিশিয়ে দিত। পুরা নুন খেয়ে তরকারিগুলোকে আমাকে সবাই বকাবকি করতো। চুপ করে থাকতাম। বাড়িতে দেশলাই পাওয়া যাচ্ছে না, তাও বলতো বাপের বাড়ি দেখো দেশলাই পাঠিয়ে দিয়েছি। সবাই জিজ্ঞাসা করলো, বড় মা আপনার মনে কষ্ট হতো না, দুঃখ হতো না, আপনি প্রতিবাদ করতেন না, বলতেন না আমি করিনি? বড় মা বলতো, যে জিনিসটা আমি করিনি আর আমি নিইনি, সেটা আমি বলবো কেন? ওই বাড়ির উঠোনে কখনো কখনো কি হেগে রাখতো, আর বলতো বড় বউ মধ্যরাত্রে হেগেছে, তাও বলতো। কেন আপনি প্রতিবাদ করেননি? কেন প্রতিবাদ করবো, ওটা তো আমি করিনি। আর আমার যে কাজগুলো পারতাম না, সে কাজে আমি শেখার তরে চেষ্টা করতাম। আমাকে বকুনি দিলে আমি ভাবতাম আমি তো পারি না, জানি না যে কাজ, সে কাজের জন্য আমার বকুনি দিচ্ছে, আমার বলার দরকার কি? আমি চুপ করে থাকতাম, শেখার তরে আমার ইচ্ছা থাকতো সবসময়। বড়মা বলতেন, ঠাকুর কলকাতায় যখন পড়াশোনা করতেন ডাক্তারি, তখন 5 টাকা মাসে পাঠানো হতো ঠাকুরের জন্য। ঠাকুর ওই 5 টাকা নিয়ে 1 মাস চলানো মুশকিল হতো। একবেলা কিছু খেতেন, একবেলা খেতেনও না। কখনো আসেন, এক মুখ দাড়ি গোপ নিয়ে আসতো, বড় বড় খোঁচা খোঁচা দাড়ি গোপ, আমার দেখে ভয় লাগতো। আর আসতেই ঠাকুরের জামা কাপড়ে হাত দিলে যেন নখের আগায় একটা ময়লা আসতো, এত নোংরা হয়ে থাকতো। আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতাম। তারপরে আবার ভয়ও ছিল, ঠাকুর যখন ওই কলকাতা থেকে মাঝে মাঝে বাড়িতে আসতে মনে করে, তখন আবার গ্রামের লোক আমাদের পড়শিরা সবাই বলতো, ওই যুবতী বউ ঘরে রেখে অনুকূল বেশি দিন কলকাতা না তো, তাই ফটফট চলে আসে। সে আমি এসে উঠলাম, বড় বাবা বলছেন এসে ফেললাম। বলছি কেন? বলছি তখন তো আমার মাত্র 11 বছর বয়স, আমি এবার যুবতী কোথায় হলাম? আমি তখন শাড়ি কাপড়গুলো আমি ঠিক করে রাখতে পারতাম না, নিজের গায়ের শাড়ি হয়তো পড়ে যেত, হাঁটুর উপরে কাপড় উঠে যেত। সেটা আমার শ্বশুর মশাই শিবচন্দ্র চক্রবর্তী আমার খুব খেয়াল রাখতেন, আমাকে খুব ভালোবাসতেন, আমার সব ঠিক করে দিতেন। উনি আমাকে দিন মেরেছিলেন। বলছে তাই নাকি? কেন? বলছে ওই যে বড় খোকা একদিন দুষ্টুমি করছিল বলে বড় খোকাকে 2টো থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম। সে কি রাগ, আমাকে লাঠি নিয়ে তাড়া করেছিল আমার শ্বশুর মশাই। কেন? না বড় খোকাকে গায়ে হাত দিয়া, আমাদের বংশের প্রদীপ, আমাদের বড় নাতিকে হাত দেয়া গায়ে বলে আমাকে তাড়া করেছে। দিয়ে ওই বাইরে দৌড় দিয়ে একদম ছুটে হেসে ফেললেন সবাই। বড়মা বললেন,
আবার আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতেন। আমি না একটু ঘুম পাগল ছিলাম, ঘুমিয়ে পড়তাম, ঘুমে কাতর হয়ে শুয়ে পড়তাম যেখানে সেখানে, ওই পিঁড়েতে, রান্নাঘরে, যেখানে বারান্দায় শুয়ে পড়তাম, আর ঘুম ভাঙতো না। আমার শ্বশুর এসে মশারিটা না টাঙালে উনি মশারি টাঙিয়ে দিতেন। আমার শ্বশুর একদিন কতগুলো ব্রাহ্মণ বন্ধুকে ডেকেছেন আমাদের বাড়িতে, উনি তালখির খাওয়াবেন বলে আমাকে বললেন, বৌমা তুমি কি তালখির রাঁধতে পারবে? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই পারবো। আমি তো জানি না তালখির কেমন করে রাখতে হয়। ওই তালখির যে তালের আঠের থেকে ক্ষীর বের করে দুধের সঙ্গে পাক করে কড়াইতে দিয়ে রান্না করতে হয়, সে তো আমার জানাই নেই থরি। আমি কি করলাম, ওই আস্ত আস্ত তাল ওই দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে ঘেটে ওই তালের আঠিগুলো সবার পাতে যখন আমি বিতরণ করতে লাগলাম, আমার শ্বশুর মশাই, বাকি অতিথি ব্রাহ্মণরা সবাই হেসে ফেললো খিলখিল করে, কি করেছো তুমি বৌমা? পরবর্তীকালে আমি তালখির রাধা শিখে গেছিলাম। আমি সেদিন ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ সকালে উঠে দেখি আমার গায়ের একটাও গহনা নেই। বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি করলো, কৃষ্ণ সুন্দরী দেবী, হরিদাসী মা, আমার শাশুড়ি, সবাই এসে বলল ও নিশ্চয়ই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, অভাবের সংসার ছিল আমাদের। তবে আমার মা অভাব থাকলেও ঠাকুরকে তার বাড়িতে নেওয়ার জন্য খুব চেষ্টা করেছেন। যত অভাব থাকুক প্রত্যেকটা মাই চান, শাশুড়ি শ্বশুর চান তার জামাই বাড়িতে আসুক। ঠাকুর হিমায়তপুরে কুষ্টিতে পড়তে যেত, কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে তার স্কুল ছিল, ঠাকুর কখনো আমাদের বাড়িতে যেতেন না। একবার বোধহয় একদিন গেছিলেন একটা কোনো কাজে, একটা বেলা থাকতেই তিনি চলে এসেছেন। মা কত আয়োজন করেছিলেন, ঠাকুর খাননি। আমার মনে পড়ে না, আমার জীবনে মনে হয় ঠাকুর একবারই আমাদের বাড়িতে গেছেন। এই বলতেই শ্রী শ্রী বড়মা বললেন, আমার একদিন শাক রেঁধেছিলাম, এত সুস্বাদু করে রান্নার চেষ্টা করেছিলাম, কিন্তু শাকটা অবশ্যই নুনে হয়েছিল। কি হলো বড় মা? পার্শ্বদরা জিজ্ঞাসা করছেন। বড় মা বললো, আর বলো না, যখন ঠাকুর ভোগ তো আগে হতো, ঠাকুর বসেছেন খেতে, ঠাকুরকে আমি শাক একটু দিতে, ঠাকুর আমার কাছ থেকে কড়াইয়ের থেকে সব শাক খেয়ে নিলেন। আমি বললাম, কি গো, তুমি শাক, আপনি সব শাক খেয়ে ফেললেন ঠাকুর? তাহলে বাকিজন কিছু না বলে উঠে চলে গেলেন। অবশেষে কড়াইতে কোণে পড়ে থাকে একটু শাককে গালে দিতেই দেখলাম পুড়ে নুনে বিষ হয়ে গেছে। ঠাকুর খেলেন কি করে? ঠাকুরকে পরবর্তী সময় জিজ্ঞাসা করতে বলেন, বড় বউ, আমার সামনে তোমার কেউ বকাবকি করুক, আমি তো চাই না বড় বউ, আমার কষ্ট হয়, তাই ওই শাক, সব নুনে পোড়া শাক আমি খেয়ে নিলাম। কি ভালোবাসা, কি দুজনের মধ্যে একে অপরের প্রতি আত্মনিবেদন, একে অপরের প্রতি কত কর্তব্য, কত ভালোবাসা। সেদিন বড় মা বলছেন, আমি তো বাপের বাড়ি গেছিলাম, অনেকদিন পরে পালকি করে আমাকে বাপের বাড়ি নিয়ে গেল। আমি বাপের বাড়ি যেতেই নাটমণ্ডপে বসে ঠাকুর নাকি ছট করতে, পালকিতে ছেড়ে দিয়ে তারা চলে গেল পার্ষদরা, এমন ঠাকুরের কাছে নিবেদন করে, ঠাকুর ওরে আমার ভালো লাগছে না। আবার তারা পার্ষদরা আমাকে পালকি করে, আমি কাপড়টা ছেড়ে আমাকে গিয়ে খবর দিল ঠাকুরের শরীর খারাপ। পুনরায় আমি চলে আসতে হলো। এসে ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করতে ঠাকুর বললেন, বড় বউ, তুমি না থাকলে আমার যে ভালো লাগে না। তাই ঠাকুর কখনো বড় মাকে ছাড়া হতেন না। বড় মার দিকে সারাদিন ঠাকুর তাকিয়ে বসে থাকতেন, তার ভালো মন্দ বুঝতেন। আর ঠাকুর একবার হ্যাকচি দিয়েছে না দিয়েছেন, বড় ঠাকুর খেতে ছিলেন আজকে একটু টক খাবো, চাটনি খাবো। বড় মা বলেন, আপনাকে চাটনি খাওয়া যাবে না ঠাকুর। বলছে, কেন? আপনার যে ঠান্ডা লেগেছে। একবার না দুবার নাটমণ্ডপে আমি হাঁকছি দিয়েছি, সেটা বড় মা কানে শুনে ফেলেছেন। অভাবে কত মানুষ আসতেন, কারোর সন্তান হয় না, কারোর সংসারে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঠাকুর সব বড় মার কাছে পাঠিয়ে দিতেন। বড় মা সবার সমস্যার সমাধান দিতেন। একদিন বড় মা খুব কান্নাকাটি করছেন, কি বড় বড়দাকে সাপে কামড়েছে ওই পদ্মা নদীর থেকে স্নান করতে আসার সময়। বড় কাকা তখন কিশোর বয়স, তখন ওই কলকাতাতে পাঠালেন চিকিৎসার জন্য। ডাক্তারের জবাব, প্রায় 14-15 দিন চিকিৎসারত থাকতে হবে, কোনো মতে বাইরে বেরোনো দেওয়া যাবে না। ঠাকুরের অনুমতিতে চিকিৎসা চললো সেখানে। একদিনের পরেই বড়দা এসে হিমায়তপুরে হাজির। ডাক্তারের কাছে ছুটি নিয়ে চলে এসেছেন বড়দা। কেন? খুব কান্নাকাটি বড় মায়ের। আমার বড় খোকার কি হবে, ওর বিষ তো নামেনি শরীর থেকে, কান্নাকাটি করছে। ঠাকুর বললেন, ওগো বড় বউ, তুমি কেঁদো না, তোমার বড় খোকার কিচ্ছু হবে না, ও খুব শক্তিশালী, ও খুব পারদর্শী, ও বিষ হজম করে ফেলেছে বড় বউ।
বড় মা চুপটি হলেন। সেদিন ঠাকুরের খুব শরীর খারাপ, একদিন নয় দুদিন নয়, দীর্ঘদিন ঠাকুর অসুস্থ, ঠাকুর কিছু খাওয়া দাওয়া করছেন না। বড় মা পাশে বসে আছে, প্রায় 17-18 দিন হয়ে গেল বড় মা কিছু খাচ্ছেন না। শ্রী শ্রী বড়দা এসে মাকে বারবার বলছেন, মা তুমি অসুস্থ হয়ে যাও, কিছু খাও। অবশেষে বড় মাকে বড়দা একটু অনেক অনুরোধ করে একটু শরবত দিলেন। বড় মা সেই শরবত পান করলেন আর সুস্থ হলেন ঠাকুর পরবর্তীকালে। একদিন ঠাকুরের যখন ওই কুষ্টিয়ার একটা বিশেষ কাজে ঠাকুর যাবেন, সেদিন বড় মা ঠাকুরের জন্য রান্না করেছেন। ঠাকুর তাড়াতাড়ি খেতে বসতে ঠাকুরের বায়না হলো মনে, বড় বউ আমি না একটু খিচুড়ি খাবো আজকে। আশ্চর্য সবাই, ঠাকুরের জন্য ভাত ডাল তরকারি সব দেওয়া হয়েছে, এখন খিচুড়ি কোথা থেকে পাবে? বড় মা বলছে, ঠাকুর আমি এক্ষুনি এনে দিচ্ছি। বড় মা ছুটতে ছুটতে রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরেই এত তাড়াতাড়ি খিচুড়ি কোথা থেকে আসলো? পরবর্তীকালে সবাই জিজ্ঞাসা করতেই শ্রী শ্রী বড় মা বললেন, কেন, ও তো সহজ উপায়, ওই ভাতের মধ্যে ডাল তরকারি দিয়ে একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে ঘেঁটে দিলাম, আবার ওটা তো খিচুড়ি হয়ে গেল। ঠাকুর চেয়েছেন আমি দেবো না? হঠাৎ একদিন অসময়ে ঠাকুর বললেন আমি ইঁচড়ের তরকারি খাবো। তা কোথায় পাওয়া যাবে? এখন তো ইঁচড়ের সময় নাই। ঠাকুর পার্শ্বদেরকে বলেন, দেখ তো বাড়ির পিছনে কোথাও যদি ইঁচড় পাওয়া যায় কাঁঠাল গাছে। খুঁজতে খুঁজতে সবাই এসে বলল, বড় মা কোথাও নেই, সারা গাছ তন্ন তন্ন করে খুঁজলাম। বড় মা বলছেন, ঠাকুর যখন চেয়েছেন নিশ্চয়ই তাকে দিতে হবে, নিশ্চয়ই কোথাও পাওয়া যাবে। বড় মা উঠলেন, সেই গাছের গোড়া এদিক ওদিক দেখতে দেখতে দেখলেন একটা ইঁচড় ঝুলে আছে ছোট। বড় মা নিজে তুলে আনলেন, ঠাকুরকে রান্না করে দিলেন। আর ঠাকুর খুব খুশি হলেন। সেদিন বড় মা ওই রান্নাঘরে যখন রান্না করতেন, তখন ওই হিমায়তপুরে ঠাকুরের বাড়ির পিছনে বাঘ এসে গর্জন করত। ওখানে বড় বড় কতগুলো আম গাছ ছিল। ওই আম বাগানে আমের সুস্বাদু স্বাদ, এত সুস্বাদু আম সবাই পছন্দ করত। কিন্তু দিনের রাত্রে তো দূরের কথা, দিনের বেলায় আম গাছ কেউ যেত না, বাঘের ভয় ছিল। হুংকার দিত বাঘ, বাঘের গর্জনে হিমায়তপুর গর্জে উঠত, আর সবাই ভয়ভীত হয়ে দরজা জানলা বন্ধ করে দিত। বড় মা ওই মধ্যরাত্রে গিয়ে আম কুড়িয়ে আনতো, সবার পাতে খাওয়ার সময় আম দিত, সবাই খুব আনন্দ করে আম খেতেন। জিজ্ঞাসা করলো শিবচন্দ্র চক্রবর্তী, তুমি আম কোথায় পেলে গো বউ? তখন বলে, আগে আমি কুড়িয়ে এনেছি রাত্রিরে। বলছে, তুমি রাত্রে আম কুড়িয়েছো? এত বড় সাহস তোমার, এত সাহস তোমার? তখন বড় মা বলল, আগে ভয় করে না, ভয় জিনিসটা আমার নেই যে। সেদিন শ্বশুর মশাই বললেন, বড় বউ আজকে ঢেকির ঘরে একটু লিখতে হবে। আমার তো আবার ঘুম কাদুরে, বড় মা বলছে, আমি তো ঘুম কাদুরে ঘুমিয়ে থাকবো। শ্বশুর মশাই বলেছেন আমাকে ভোরবেলায় ওই ঢেকির ঘর যেন আলানো থাকে, লেপা থাকে। কিন্তু আমাকে উঠতে দেরি হয়, তাই আমি রাত্রে উঠে ওটা লেপে পুছে দিয়েছি। রাত 2টো বাজে তখন। আমার শ্বশুর জিজ্ঞাসা করছেন, এত রাত্রে কে ঢেকি ঘরে? সবাই উঠে দেখ আমি ঢেকি ঘর রাত 2টোর সময় লেপালেপি করছি। তখন বলছে, এখন রাত 2টো বাজে। আমি বললাম, আমি বুঝি ভাবলাম সকাল হয়ে গেছে। তাই দায়িত্ব পরায়ণ, সেবা পরায়ণ, ইষ্টনিষ্ঠ স্বামী, পরিবারের প্রতি শ্রদ্ধা ভক্তি একনিষ্ঠতা ছিল বড় মায়ের। বড় মা ছিল নারীর অষ্টগুণে তিনি গুণীবান, গুণময়ী তিনি ছিলেন জগতের জননী, তাই তিনি জগৎ জননী, তিনি সর্বমঙ্গলা। সেদিন বড় মায়ের সঙ্গে কাজ করতেন সরস্বতী নামে একজন মা। তার ইচ্ছা ছিল, সবাই বলে ওই কালী পুজোর সময় বড় মায়ের ফটো, আর অমুকের বাড়িতে কালী পুজো হলো, সেখানে বললো না না, কালী পুজোর জায়গায় বড় মায়ের ফটো রাখলেই হবে। সবাই বলে মা নাকি জগৎ জননী, সে নাকি দুর্গা চণ্ডী, সে নাকি কালী। কিন্তু আমি তো বড় মায়ের সঙ্গে এতদিন থাকি, কই বড় মায়ের সে অলৌকিকতা, সেই লীলা তো আমি কখনো দেখলাম না। একদিন সেই মাটি দেখছেন বড় মা রান্নাঘরে তরকারি কাটছেন। আবার তিনি উপরে দোতলায় যখন গিয়েছেন, দেখছেন যে শ্রী শ্রী বড়দার ঘরে বড় মা সে বড়দার বিছানা পরিষ্কার করছেন। আবার নিচে এসে দেখে বড় মা তরকারি কাটছেন। আবার দোতলায় দেখতে গেছেন, সত্যি সত্যি কি বড় মা সে বড়দার ঘরে দেখছেন সিঁড়ি দিয়ে জগৎ জননী শ্রী শ্রী মা দুর্গা দশভুজা, 10টি হাতে সুসজ্জিত অস্ত্র নিয়ে তার পাশ দিয়ে নামছেন। সেই বিশ্বরূপ দেখে সে মাটি সেখানে সে অজ্ঞান হয়ে গেলেন। বড় মা তখন বৃদ্ধ বয়স, ভালো করে হাঁটতে পারে না।
হুইল চেয়ারে হাঁটাচলা করে। বড়দা সবসময় সেবা পরায়ণ। আনন্দবাজারে প্রসাদ সেবন হবে, উৎসব হবে, ঠাকুরের জন্ম উৎসব পালিত হবে, হাজার হাজার লোক মানুষ আসবে সেদিন দেওঘরে। আনন্দবাজারের জন্য আয়োজন করা হয়েছে। 1 লরি চাল দেবে বলে কথা দিয়েছিল, কিন্তু সে চালটা এখনো আসেনি। শ্রী বড়দা চিন্তিত। সৎসঙ্গীরা সবাই বড়দার কাছে এসে নিবেদন করছেন, আগে চাল তো এখনো লরি আসলো, চালের লরি তো এখনো আসলো না। সকালে উৎসবে এত চাল কোথায় পাবো? যা কিছু আছে হয়তো কয়েক হাজার লোক খেতে পারবে, কিন্তু লক্ষ লক্ষ লোকের যে আয়োজন বড়দা। তখন বড়দা শ্রী বড় মাকে হুইল চেয়ারে বসে সে আনন্দবাজারে গৃহে ঘোরাচ্ছেন আর বলছেন, মা কালকে শ্রী ঠাকুরের উৎসব, এই বড় উৎসবে অনেক মানুষ আসবেন, প্রসাদের আয়োজন করা হয়েছে, মনে হয় একটু কম পড়ে যাবে, সব হবে কি মা? বড় মা চারিদিকে চোখ বুলিয়ে দেখে বলল, খোকা প্রভুর ইচ্ছায় পূর্ণ হবে, পরম পিতার কাজে কখনো অভাব হয় না, তিনি সব জোগাড় করে দেন। তাই সেই স্বল্প প্রসাদে, সেই অল্প আয়োজনে সে আনন্দবাজারে লক্ষ লক্ষ খেয়ে ফেললো, কোনো অভাবই হলো না। তিনি হচ্ছেন লক্ষ্মী, তিনি হচ্ছেন লক্ষ্মী, এসেছেন প্রত্যেকটা পরিবেশে অন্নপূর্ণা হয়ে, কারোর ভাতের অভাব রাখতে আসছেন না। এই পবিত্র শ্রাবণ মাসে তার সাধন ভজন করে আমরা প্রতিপত্তিকে লক্ষ্মী স্বরূপিণী, আমরা পবিত্র এক একটা পরিবারের মা হয়ে উঠছি আমরা। আজ এই মায়েদের উদ্দেশ্যে সেদিন ঠাকুর বললেন, আমি প্রত্যেকটা মায়ের কাছে আমি মানুষ ভিক্ষা চাই, সুসন্তান ভিক্ষা চাই, তোমরা আমাকে দেবতুল্য সন্তান ভিক্ষা দাও। তাই প্রত্যেকটা মাকে সে শ্রী বড় মা তৈরি করতেছিলেন। তাই একদিন জিজ্ঞাসা করেছিলেন যে সাদা কাক কখনো হয়? তাই ঠাকুর বলেছিলেন, সাদা কাক যখন উল্লেখ আছে, অবশ্যই সাদা কাকও দুনিয়ায় হয়। তাই বড় মা হচ্ছেন সেই লক্ষ্মী স্বরূপিণী অন্নপূর্ণা। তিনি এসেছেন আজ এই জগতে সেই পুরুষোত্তমের সেবা পরায়ণ হয়ে। সেদিন ওই পঞ্চানন সরকার ঠাকুরের পার্ষদ ছিলেন, পাশ্চাত্য শিক্ষায় পারদর্শী ছিলেন পঞ্চানন সরকার, এত শিক্ষিত ছিলেন এবং তর্কবিদ্যায় পারদর্শী ছিলেন। বড় বড় সাধু সন্তরা, জ্ঞানী গুণীরা পঞ্চানন সরকারকে দেখলে তারা পাশ কাটিয়ে অন্য গলি দিয়ে অন্য রাস্তাতে চলে যেত, কেন তার সঙ্গে তর্কবিদ্যায় পারা মুশকিল ছিল। ঠাকুরের কাছে পারিবারিক সমস্যা এবং দাম্পত্য জীবনে কলহ নিয়ে অবশেষে সব ত্যাগ করে কলকাতা ছেড়ে তিনি হিমায়তপুরে চলে আসলেন। 10.5 বছর পরে তিনি যখন শ্রী বড় মার সান্নিধ্যে গেলেন, 10.5 বছর পরে বড় মা একদিন তাকে ডেকে বললেন, পঞ্চানন তুমি তো বিবাহিত শুনেছি আমি, কিন্তু তোমার স্ত্রীকে আনো না কেন এখানে? পঞ্চানন সরকার তার মাথা নিচু করে থাকলেন। ঠাকুরের বড় মা জানতেন তার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ। বড় মা নির্দেশ দিলেন, তুমি এক্ষুনি চিঠি লেখো, তোমার স্ত্রীকে হিমায়তপুরে আসতে বলো। পঞ্চানন সরকার 10.5 বছর পরে তার স্ত্রীকে চিঠি লিখলেন হিমায়তপুরে আসার জন্য। ঠাকুরের ব্যবস্থাপনায় একটা ঘরের ব্যবস্থা করা হলো দুজনার জন্য, এক ঘরে থাকলেন। সে একই পুনরাবৃত্তি হলো। সেই কলকাতাতে যে অবস্থা, হিমায়তপুরেও তাই। সৎসঙ্গীরা সবাই এদিক ওদিক কানাঘুষি করতে লাগলো। পঞ্চানন সরকার উচ্চশিক্ষায় শিক্ষিত এবং তার স্ত্রী ইংরাজির প্রফেসর হয়েও এত ঝগড়া অশান্তি তাদের পরিবারে চলে। চুল ছেঁড়াছড়ি, চুরি ভাঙাভাঙি, কাপড় ছেঁড়াছড়ি, জিনিসপত্র ছড়াছড়ি, অনেক বাজে কুকথা সেখানে ঝগড়ার মধ্যে উঠে আসে। অবশেষে সেদিন পঞ্চানন সরকার ছুটতে ছুটতে ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আমি আর এই আশ্রমে থাকতে চাই না, আমি তপোবনে আর পড়াবো না, আমি চলে যাবো আপনাকে ছেড়ে। ঠাকুর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে বিকেল বেলাতে ঠাকুর বলেন, পঞ্চাদা চলেন একটি ওই বাঁশবনের মধ্যে দিয়ে ঘুরে আসা যাক। ঠাকুর খড়ম পায়ে দিয়ে বাঁশবনের দিকে হাঁটতে থাকলেন। ওই বাঁশবনটা সরু রাস্তা এবং দু সাইড দিয়ে প্রচন্ড ময়লা পড়ে বৃষ্টা পড়ে থাকে, ওখানে অনেকে বৃষ্টা ত্যাগ করে। ঠাকুর কিছু দূর যাওয়ার পরে বললেন, না পঞ্চাদা এখানে রাস্তার দুধার দিয়ে খুব ময়লা লেগে যায় কালে শরীর পায়ে, চলুন আবার ফেরা যাক। ঠাকুর চলছেন, পিছন পিছন পঞ্চানন সরকার চলছেন। ঠাকুর পাল্লারে বসে পঞ্চানন সরকার জিজ্ঞাসা করছেন, পঞ্চাদা আপনার পায়ে ময়লা লাগেনি তো? পঞ্চানন সরকার বলে, আগে ঠাকুর ময়লা তো লাগেনি। কেন লাগেনি? ঠাকুর জিজ্ঞাসা করলেন, ময়লা তো খুব পড়েছিল দুধার দিয়ে রাস্তার সাইড দিয়ে এবং রাস্তাটা খুব সরু ছিল পঞ্চানন্দা। তখন বলে, ঠাকুর লাগবে না, কেননা আপনি যেখানে যেখানে পা ফেলছিলেন আপনার পায়ে যখন ময়লা লাগেনি, আমারও তো লাগেনি। বলছে, সে কি? বলছে, আপনি যেখানে যেখানে পা ফেলছিলেন আপনার পায়ের ছাপ দেখে আমিও সেখানে সেখানে পা ফেলছিলাম।
তাই আপনার যদি ময়লা না লাগে পায়ে, তবে আমারও লাগেনি। ঠাকুর তখন উড়ুতে একটা থাবা দিয়ে বলে, আমি তো শালা সে কথাই কথিছি পঞ্চানন্দা, আমি তো শালা সে কথাই কথিছি পঞ্চানন্দা। আপনি আমার পায়ের ছাপ দেখে দেখে পা ফেলে চললেন বলে ওই ময়লা বিষ্ঠা পড়া রাস্তা দিয়ে, বাগানের রাস্তা দিয়ে গিয়ে আপনার পায়ে যখন ময়লা লাগেনি, তখন আমার এই ব্যক্তি দাম্পত্য জীবনে আপনি যদি একটু অনুসরণ করেন, আমার চলা বলা গুলো অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের কলহ থাকে না। পঞ্চানন্দা ঠাকুরের সেই কথাকে শুনে ছুটতে ছুটতে বাড়ি চলে গেলেন এবং ঠাকুর দেখেন এসে দাঁড়িয়ে আছেন ভবতারিণী দেবী, পঞ্চানন সরকারের স্ত্রী। কাপড় ছেঁড়া, চুল উল্টো পুল্টো, চোখে লাল হয়ে গেছে, শাখা পলা ভাঙা, দাঁড়িয়ে আছে, কাঁদছেন ঠাকুরের কাছে। ঠাকুর কোনো কিছু না শুনে বড় মা ডাকলেন, বড় বউ। বড় মা ছুটতে ছুটতে আসলেন। আজ্ঞে ঠাকুর। বললেন, বড় বউ একটু হারিকেন জ্বালিয়ে আনো না। দুপুর বেলা তখন। বড় মা দৌড়তে দৌড়তে হারিকেন এনে ঠাকুরের কাছে রাখলেন। ঠাকুর বললেন, বড় বউ একটু নেভাও, কমাও তো। হারিকেনটা নেভালেন, কমালেন, বাড়ালেন, কমালেন, বাড়ালেন বড় ঠাকুরের নির্দেশে। অবশেষে ঠাকুর বললেন, বড় বউ হারিকেনটা লিভিয়ে দাও। লিভিয়ে দিলেন। বলে, এবার নিয়ে চলে যাও। বড় মা নিয়ে যাচ্ছেন। ঠাকুর তখন ডাকলেন, বড় বউ শোনো শোনো। দাঁড়িয়ে আছেন, নরলীলা দেখছেন, লক্ষ্মী নারায়ণের নরলীলা, জীবন্ত লক্ষ্মী নারায়ণ লীলা দেখছেন। দাম্পত্য জীবনে কত শান্তি সুখ, স্বামী স্ত্রীর মধ্যে কত বন্ডিং, সেই দেবী ভবতারিণী দেবী দাঁড়িয়ে ঠাকুর আর বড় মায়ের লীলা দেখছেন। বড় মা জিজ্ঞাসা করেন, বড় বউ তোমারে আমি কখনো মারিছি? বড় মা ঘোমটাটা আরো একটু টেনে দিয়ে মাথাটা নিচে করে ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, আমি ভাবতে পারিনি। তখন ঠাকুর বললেন, বড় বউ এই দুপুর বেলাতে তোমাকে হারিকেন জ্বালিয়ে আনতে বললাম, নিভাও বাড়াও বললাম, অবশ্যই লিভিয়ে দাও, নিয়ে যাও বললাম, তুমি তো বিরক্ত হলে না, তুমি তো আমাকে প্রশ্ন করলে না। এই দুপুরে আপনার চোখে কি দেখা যাচ্ছে না লান্ঠিনের প্রয়োজনীয়তা কেন? আপনি আনতে বললেন, লিভানো বাড়ানোর কথা বললেন, অবশেষে লিভিয়ে নিতে বললেন, নিয়ে যেতে বলছেন, এসব কারণ কি ঠাকুর? তখন শ্রী শ্রী বড় মা ঠাকুরের দিকে হাত জোড় করে বলেন, আজ্ঞে আমি তো সহধর্মিনী, আমি স্ত্রী, আমার স্ত্রীত্ব, আমার নারীত্ব, আমার সহধর্মিণীত্ব সেখানে শ্রেষ্ঠ, জাগ্রত, উন্নত, মঙ্গলপ্রদ হয়ে ওঠে স্বামীর পথে চললে। স্বামীর ইচ্ছা, তার অনুমতি, তার নির্দেশ আদেশ পালন করাটা তো স্ত্রীর ধর্ম। সেই জন্যই তো আমি সহধর্মিনী। আর আপনার প্রত্যেকটা কাজের একটা করে উদ্দেশ্য থাক ঠাকুর, আপনি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ কোনোদিনও করেননি। তা আজকে যে কাজটা আমার দিয়ে করালেন, তার মধ্যে একটা বড় উদ্দেশ্য আছে ঠাকুর। তাই আপনাকে আনন্দ দেয়া, আপনার ইচ্ছাকে পরিপূরণ করা, আপনাকে সুখ শান্তি দেয়া, আপনার সেবা পরায়ণ হয়ে আমার জীবনে বাঁচা বাড়াই তো আমার জীবনের সবচেয়ে পরম প্রাপ্তি। আমার ইচ্ছাটা তো আপনাকে খুশি করা, সেই জন্য তো আমার নারী জন্ম ঠাকুর। তাই তো ঠাকুর সেদিন বললেন, নারীর থেকে জন্মে জাতি, নারী হচ্ছে প্রাণ, ওরে নারীর কোলে যুগে যুগে আসেন ভগবান। আসুন এই শুভ শ্রাবণ মাসে আমরা সবাই বড় মার আরাধনা করে, তার মাতৃ সম্মেলনী করে, আমরা সবাই বড় মাকে খুশি করে এবং তার চরিত্র, তার বিচার আচার, তার চাল চলন গুলোকে আমরা প্রত্যেক মায়েরা আমরা নিজের মধ্যে যেন ব্যবহার করে, নিজে যদি পরিপালন করে, আমরা সবাই সবাই এক একজন সে বড় মায়ের মতন হয়ে উঠবো। আমরা পরিবারে সুসন্তানের সৃষ্টি করব, আমরা পরিবারে একটা সুন্দর পরিবার সৃষ্টি করব। আমাদের পরিবারকে দেখে পড়োশি পরিবেশগুলো উদ্বুদ্ধ প্রেরণাপুষ্ট হয়ে তারাও জীবনে বাঁচার আনন্দ পায়। সবাই একসাথে আমরা বলে উঠবো, স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু।